কিরে কুত্তা, আজকে মনে হচ্ছে আগে আগে চলে যাচ্ছিস। কাহিনী কি বলতো? গার্লফ্রেন্ড অপেক্ষা করছে। আর কিছু না বলে বাসা থেকে বেরিয়ে রাস্তায় এলাম। এসে গাড়ি নিয়ে বাজারে এসে ফোন ঠিক করতে দিয়ে আসলাম। যখন অটো স্ট্যান্ডের কাছে যাব, তখন কেউ একজন ডাকলো। পিছনে তাকিয়ে দেখি আপুর বন্ধু নাজমুল ভাই। জি, কিছু কি বলবেন? কি ব্যাপার শালাবাবু? বাজারে কি জন্য আসা হয়েছে? দেখেন ভাইয়া, শালা বলবেন না, না হলে কিন্তু ভালো হবে না। কেন শালাবাবু? তোমার বোন আমার ভবিষ্যৎ বউ হলে তুমি আমার শালা হবে না কেন? একে তো একে পছন্দ হয় না, দেখলেই শরীরের সমস্ত রাগ মাথায় উঠে যায়। আর তার উপর এখন শালা বাবু বলছে, ইচ্ছে করছে মেরে নাক ফাটিয়ে দিই। ভাইয়া, আপনার সমস্যা কোথায় বলবেন? আমার সমস্যা নাই তো। আমার শালাবাবু বাজারে কি জন্য এসেছিল সেটা জিজ্ঞেস করছি। মেজাজটা এমনিতেই খারাপ হয়ে আছে, তারপর শালা শালা বলছে। লাগিয়ে দিলাম নাকের উপর একটা ঘুষি। নাজমুল ভাইয়ার নাক ধরে বসে পড়ল। আর ভুলেও যদি কখনো শালাবাবু বলেন, তাহলে আরও দিব, মনে থাকে যেন। তারপর ওখান থেকে অটো স্ট্যান্ডে এসে একটা অটো নিয়ে কলেজে চলে আসি। এসে বন্ধুদের পাশে বসলাম। আজকে নাজমুল ভাইয়ের নাকের উপর ঘুষি দিয়েছি। কি জন্য? শালাকে এমনিতেই দেখলে রাগ উঠে যায়। তারপর শালাবাবু শালাবাবু করে মেজাজটা খারাপ করে দিয়েছে, তাই মেরে দিয়েছি। মনটা বড্ড খারাপ। আম্মু গতকাল ফোনটা ভেঙে দিয়েছে। সব রাগ ওর উপর উঠাবো, ওই শালাকে পিটাবো। আবার মারামারি কেন? তুই কি সাথ দিবি কি না বল, না হলে আমি অন্য ছেলে দেখবো। আহা, রাগ কেন? আমি সব কিছু রেডি করেছি। আর ওকে মারবি তো তোর বোন কিছু বলবে না? বুঝতে পারবে না কে মেরেছে। সব মানকি টুপি পরে থাকবো। আচ্ছা, ওর খোঁজ লাগাচ্ছি। আর তুই কয়েকটা ছেলে রেডি কর। ওকে, ঠিক আছে। ফোন কেটে নাজমুলকে খুঁজতে লাগলাম। ওকে ওর আড্ডার জায়গাতেই পেয়ে গেলাম। তাই রাফিকে ফোন দিয়ে আসতে বললাম। একটু পরে কয়েকটা ছেলে নিয়ে আসে। চল, এখনও একাই বসে আছে। এখনও সুযোগ বুঝে ওকে মারতে হবে। যে ভাবা সেই কাজ। সবাই গিয়ে ওকে মারতে লাগলাম। কি আপনারা আমাকে মারছেন কেন? কেউ কোথায় আছো? বাঁচাও! ওর চিৎকার শুনে কয়েকজন এদিকে আসে, তাই সবাই দৌড় দিলাম। কিছু দূর এসে বললাম, এবার একটু শান্তি শান্তি লাগছে। এবার চল রেস্টুরেন্টে। রেস্টুরেন্টে মানে? সবাই মিলে এত বড় একটা কাজ করলাম, যাবি না? অন্য কিছু ব্যবস্থা করতে হবে। না ভাই, তা কিছু করতে হবে না। আজকে অনেক টাকা পকেট থেকে খসে যাবে। তারপর রেস্টুরেন্টে এসে খাওয়া দাওয়া করে আড্ডা দিয়ে রাতে বাসায় চলে এলাম। রাতে রুমে বসে বসে ল্যাপটপে কাজ করছি। তখন আপু আমার রুমে এসে আমার কাছে এসে ল্যাপটপ নিয়ে দিল ফ্লোরে আসার। আর দুই গালে দুইটা থাপ্পড়। আমার শরীরের সমস্ত রাগ মাথায় উঠে গেল। তুমি আমার ল্যাপটপ ভাঙলে কেন? তার বাচ্চা, তোর সমস্যা কি? তুই কি মানুষ হবি না? মানুষ কবে হবি? আবু, কাজটা একদম ভালো হলো না, কিন্তু তুমি আমার ল্যাপটপ ভাঙলে কেন? এই বেদব, তুই নাজমুলকে আবার মেরেছিস কেন? তোর জন্য হাসপাতালে অ্যাডমিট হয়ে আছে। কোথায় আমি মেরেছি? আমার উপর একদম দোষ দিবা না। আমি ভালো করেই জানি তুই মেরেছিস। দাঁড়া, আব্বুকে বলে তোর একটা ব্যবস্থা করতে হবে। দিন দিন একটা বেদব হয়ে যাচ্ছে। একটা জিনিস বুঝলাম না, ওই বস্তির ছেলের জন্য তোমার এত লাগছে কেন? আমার তো মনে হচ্ছে ওর সাথে তোমার কোনো অবৈধ সম্পর্ক আছে। আমার কথা শুনে আপু আর একটা থাপ্পড় মারলো। আমিও রাগে দিলাম একটা থাপ্পড়। ইচ্ছে হলে মারবে। কি পেয়েছো তুমি আমাকে? হ্যাঁ, আমি ওকে মেরেছি, প্রয়োজনে আরও মারবো। তুই আমার ভাই, ভাবতেও ঘৃণা হচ্ছে। তুই আমাকে মারলি। আজ থেকে তোর সাথে আর কথাই নেই। আমার কাছে আজ থেকে আমার ভাই মারা গেছে। তোর মতো বেয়াদব অসভ্য আমার ভাই হতেই পারে না। আপু চলে গেল। আপুর চোখে পানি দেখলাম। মনে হয় আপু ছেলেটাকে ভালোবাসে। তাতে আমার কি? আমার ল্যাপটপ আমার ল্যাপটপটাকে ভেঙে দিল। মেজাজটা খারাপ হয়ে গেল। ইচ্ছে করছে ওকে আরও কয়েকটা থাপ্পড় দিই। রুম থেকে বেরিয়ে আমার কাছে এলাম। এসে বললাম, তোমার মেয়ে আমার ল্যাপটপ ভেঙে দিল। সেটা আপুই জানে। আর আগে ওখান থেকে বেরিয়ে রুমে চলে এলাম। মেজাজটা সেই লেভেলের খারাপ হয়ে আছে। একটু পরে আম্মু খাবার জন্য ডাকলো, তাই খেতে এলাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে পড়তে বসলাম। একটু পরে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে আপুর রুমে গিয়ে বললাম, আপু সরি, ওরকম করা আমার ঠিক হয়নি। তোমাকে থাপ্পড় দেওয়া আমার উচিত হয়নি। তুই আর আমার চোখের সামনে আসবি না। সরি বললাম তো। মেজাজ খারাপ করবি না, না হলে কি যে করব আমি নিজেও জানি না।
আচ্ছা যাচ্ছি, সরি বলতে এসেছি তো তাই ভাব বেড়েছে। রাগ দেখিয়ে রুমে চলে এলাম। এসে কলেজে যাবার জন্য রেডি হয়ে আপুর রুমে গিয়ে বললাম, আপু কলেজে যাবা না? দেখ, আমার মাথা গরম করিস না। আচ্ছা যাচ্ছি। বাইরে এসে দেখি সানজিদা আপু আর ইরা আপু কলেজে যাওয়ার জন্য দাঁড়িয়ে আছে। হ্যালো ম্যাডাম, কোথায় যাবেন? আশা কথায় রে? কলেজে যাবে না মনে হয়, দেখলাম তো শুয়ে আছে। ও আচ্ছা, আমরা যাই, দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা চলো। আচ্ছা আপু, এই ধানি লঙ্কা আমাকে দেখলে তেলে বেগুনে হয়ে যায় কেন? ওর কোথায় মই দিয়েছি? না মানে কোন পাকা ধানে মই দিয়েছি? আমি কিভাবে বলবো? ওকেই জিজ্ঞেস করো। যেন যেন রাগ করে আছো কেন? ভাই, সকাল সকাল উষ্টা খাবি? এমনভাবে দেবো চোখে সর্ষের ফুল দেখবি। জানো গো, তোমার হাতে তো মরতেও রাজি, থাপ্পড় তো কোন কথা। এ দেখি ভালোবাসা উপচে উপচে পড়ছে। আপু তুমি আমাদের মধ্যে বাম হাত দিও না তো। জানো, তুমি কথা বলো না কেন? শালা, তোকে আমি কি যে করবো! ইরা আপু মারতে এলে তখন দিলাম দৌড়। দৌড়ে এসে আবার দাঁড়িয়ে থাকলাম ওদের স্বাদ ধরার জন্য। ওরা আসতেই আবার হাঁটতে লাগলাম। ফাজলামি করতে করতে কলেজে এসে বন্ধুদের সাথে আড্ডা দিতে লাগি। টিফিন পিরিয়ডে ঘোরাঘুরি করছি, তখন দেখলাম ইরা আপু আর একটা ছেলে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে ছেলেটা ইরা আপুকে প্রপোজ করবে, তাই ওখানে গিয়ে বললাম, বেবি তুমি আমার সাথে এমনটা করতে পারলে? তুমি আমাকে রেখে অন্যজনের সাথে, ছি 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 ছি, ভাবতেও ঘৃণা হচ্ছে। তুমি আমাকে এভাবে ধোকা দিতে পারলে? সাথে সাথে একটা থাপ্পড় পড়ে গেল। আরে ভাই, আমার গলে না, ইরাপুর গালে। ছেলেটা ইরাপুকে থাপ্পড় দিয়েছে। আমি ভুলছিলাম, ওটা ওর বয়ফ্রেন্ড ছিল। ওর বয়ফ্রেন্ড আছে জানতাম না তো। ধোঁকাবাজ, তুই আমাদের দুজনকেই ধোঁকা দিচ্ছিস। এই তোর কয়টা লাগে? 12 ব্যাটারি তোর একটা দিয়ে হয় না? তুমি এসব কি বলছো? বিশ্বাস করো। আরে ও তো আমার কাজিন, আশাপুর ছোট ভাই। ভাইয়া সব ঠিক আছে, কিন্তু ওর সাথে আমার 5 দিনের সম্পর্ক, বিশ্বাস করেন। সাথে সাথে ইরাপুর গালে আরও একটা থাপ্পড় পড়ে গেল। ইরাপু আমার দিকে অগ্নিদৃষ্টিতে তাকাচ্ছে, মনে হচ্ছে চোখ দিয়ে গিলে খাবে। আগুনে আরও ঘি ঢালতে বললাম, ছি 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 ছি, তুমি আমার সাথে এরকম করতে পারলে? আমাদের দুজনকে এভাবে ধোকা দিলে? কেন আমাদের দুজনের ফিলিংস নিয়ে খেললে? কেন আমাদের এভাবে ধোকা দিলে? আমাদের অপরাধটা কী ছিল যে তুমি এমন করলে? আমার সামনে কখনো আসবি না। তোর এই মুখ আমাকে আর কখনো দেখাবি না। ভাই, তোমাকে ধন্যবাদ এই ভালো চেহারার পেছনের কালো মুখোশটাকে খুলে দেওয়ার জন্য। ছেলেটা চলে যেতে ইরাপু আমার দিকে এগিয়ে আসতে লাগলো। দেখো, তোমার ভালোর জন্য এমনটা করলাম, ছেলেটা তেমন ভালো না। কুত্তার বাচ্চা, তোকে আমি কি যে করব নিজেও জানি না। আজকে তোর কপালে কি আছে কল্পনাও করতে পারবি না। মানুষের উপকার করতে নেই। আপু আমার কাছে আসতেই দিলাম দৌড়। এক দৌড়ে ক্লাসরুমে। তারপর বাকি ক্লাসগুলো শেষ করে বাইরে আসতে দেখি সঞ্জিত আপু দাঁড়িয়ে আছে। ওনার কাছে গিয়ে বললাম, কি ব্যাপার ম্যাম, আপনি একা কেন? ওই ধানি লঙ্কা কোথায়? বাসায় চলে গেছে। আচ্ছা চলো তাহলে। তারপর সঞ্জিত আপুর সাথে বাসায় চলে এলাম। বাসার ভিতরে আসতে দেখি আবু সোফায় বসে আছে, পাশে একটা মোটা লাঠি। এটা দেখে ভিতরটা শুকিয়ে কাঠ হয়ে গেল। আজকে আমি আবার কি করলাম? কই মনে পড়ছে না তো কিছুই। হাঁটতে যাব, তখন আব্বু রাগী গলায় বলে উঠল। এই তুই দাঁড়া। আব্বুর কথা শুনে দাঁড়িয়ে গেলাম। কি ভয় করছে বলে বোঝাতে পারবো না। হার্টবিটের গতি বেড়ে গেছে। আব্বু আমার কাছে এসে ধরে 2টা থাপ্পড় দিল। আমি কি করলাম? মারলেন কেন? ইরা, তুই কি বলেছিস? আমি আবার ইরাপকে কি বললাম? এই বেয়াদব কুলাঙ্গার, মাঝে মাঝে মনে হয় তোকে জন্ম দিয়ে অনেক বড় ভুল করেছি। ইচ্ছা করছে তোর কলা টেপে মেরে ফেলি। আব্বুর এমন চিৎকার শুনে আপু রুম থেকে বেরিয়ে এলো। আম্মু তো আগে থেকে এখানে আছে আর আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। আমার অপরাধটা কি বলবেন তো? আমাকে এগুলো বলছেন কেন আর মারছেন কেন? তুই ইরাকে নিয়ে বাজে বাজে কথা বলেছিস। ওকে দেখলি নাকি তোর ওকে ভোগ করতে ইচ্ছা করে? তাও আবার একা নয়, বন্ধুদের সাথে। ছি 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 ছি, তুই আমার ছেলে ভাবতেও ঘৃণা হচ্ছে। তোকে আমি জন্ম দিয়ে কত বড় ভুল করেছি বুঝতে পারছি। এই জানোয়ারের বাচ্চাকে আজকে কি করব নিজেও জানি না। আব্বু বিশ্বাস করো, আমি এগুলো কিছুই বলিনি।
ইরা আপু আপনাকে মিথ্যা বলেছে, বিশ্বাস করেন? এগুলো তুই কিছু না বললে মেয়েটা এমনি এমনি আমাদের এগুলো বলবে। এই আশায় ইরাকে ডেকে নিয়ে আয় তো। আপু চলে গেল ইরা আপুকে ডাকতে, আর আব্বু আমাকে মারতে মারতে টানতে টানতে লাঠির কাছ পর্যন্ত নিয়ে এলো। লাঠি হাতে নিয়ে মারতে শুরু করলো। আমি চুপ করে দাঁড়িয়ে আছি। শেষ পর্যন্ত ইরা আপু আমার উপর এমন একটা অপবাদ দিবে ভাবতেও পারছি না। আম্মুর দিকে তাকিয়ে দেখি আম্মুর চোখে পানি। আমি চুপ করে আছি। যখন মারছে তখন চোখ বন্ধ করে নিচ্ছি। একটু পরে আবু আর ইরা আপু এলো। ইরা আপু আসতে আব্বু বলল, ইরে মা, তুই যেগুলো বলছিস সেগুলো কি সত্যি? জি বড় আব্বু, ও আমাকে বাজে বাজে প্রস্তাব দিয়েছে, আমাকে নিয়ে বাজে কমেন্ট করেছে, ওগুলো বলতে আমার ঘৃণা করছে। আপু তুমি মিথ্যা বলছো কেন? আমি তোমাকে এগুলো কখন বললাম? মিথ্যা বলবো কেন? মিথ্যা বলে আমার লাভ কি? আমার চোখের পানি কি তোর কাছে মিথ্যা মনে হচ্ছে? বিশ্বাস করো তোমরা, আমি এগুলো কিছুই বলিনি। ইরাপু মিথ্যা বলছে। কিভাবে তোকে বিশ্বাস করব আমরা? হ্যাঁ, তোর যা ব্যবহার, ছি ছি ছি। তোর কাছে এমনটা আশা করিনি। তুই আমার ভাই, ভাবতেও ঘৃণা হচ্ছে। তোর যে চরিত্র বলতেই পারিস। আমার বিশ্বাস তুই বলেছিস। তোর মতো কুলাঙ্গারের আমার বাসায় জায়গা নেই। আমার বাসা থেকে বেরিয়ে যা। সত্যি বলছি, আমি এমন কিছুই বলিনি। তোমার ছেলে মাস্তান হয়ে গেছে, রাস্তায় রাস্তায় সবাইকে মেরে বেড়াচ্ছে, মাস্তানি করে বেড়াচ্ছে। আপুর দিকে তাকিয়ে আছি। চোখ দিয়ে পানি গাল বেয়ে গড়িয়ে গড়িয়ে পড়ছে। আপু ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিল। কিছু বলছি না, চুপচাপ দাঁড়িয়ে আছি। আমার সামনে দাঁড়িয়ে থাকবি না। এখন থেকে যা, না হলে মারতে মারতে বের করব। আর ওই নোংরা মুখ দিয়ে আব্বু বলে ডাকবি না। আজকে থেকে আমার কোনো ছেলে নেই, মরে গেছে। ও কোথাও যাবে না, আমি কথা দিচ্ছি। আর কখনো কাউকে কিচ্ছু বলবে না। ওকে তাড়িয়ে দিও না। আম্মু, না হলে ওর একটা শিক্ষা হবে না। ওই এ বাসা থেকে বের করে দাও। এমন বেদব বাসায় থাকার চেয়ে না থাকাই ভালো। না, কোথাও যাবে না, আমার কাছেই থাকবে। হয়তো কাউকে মারতে পারে, কিন্তু ইরা যেগুলো বলল সেগুলো কিছুই বলেনি। আমার ছেলের উপর আমার বিশ্বাস আছে। আম্মু আমার হাত ধরে টেনে রুমে নিয়ে এলো। এসে বিছানায় বসিয়ে দিয়ে বলল, শার্ট খোল। শার্ট খুলতেই আম্মু বলে উঠল, কি এমন করেছিস যে ইরা এমন করলো? তারপর আজকের হয়ে যাওয়া সব ঘটনার কথা বললাম। ওকে আমি ওই ছেলে থেকে বাঁচালাম। আর এমন করলো, ওই ছেলেটা তেমন ভালো না, আমাদের পাশের এলাকায় থাকে। ওই ছেলেকে আমি ভালো করে চিনি। আমি ডিসিশন নিয়েছি আমি এখানে থাকবো না। আমি নানার বাড়ি থেকে লেখাপড়া করব। আর ওখানের কলেজে ভর্তি হব। তোকে কোথাও যেতে হবে না। আমি এখানে থাকবো না বলেছি, থাকবো না। তোমার কাছে কিছু টাকা থাকলে দাও, একটা ল্যাপটপ কিনবো। আপু ওটাকে ভেঙে দিয়েছে। আমার কাছে তো টাকা নেই, আর ল্যাপটপ নিয়ে কি করবি? ওগুলো বাদ দিয়ে এবার তো একটু পড়াশোনায় মনোযোগ দে। এমন করছিস কেন? পড়াশোনা করব, কিন্তু আমার ল্যাপটপ লাগবে। আচ্ছা টাকা নাই তো কি হয়েছে, আমার টাকা দিয়ে আমি নিয়ে নিব। আমার কাছে কিছু টাকা আছে। কি? এত টাকা কোথায় পেলি? ফ্রিল্যান্সিং করি, ওখান থেকেই পাই। তোমরা কি ভাবো আমি এমনি এমনি ল্যাপটপ টেপাটেপি করি? ভালো লাগছে না, শুয়ে পড়লাম। ওষুধ খেয়ে তারপর ঘুমা। তারপর ওষুধ খেয়ে শুয়ে পড়ি। তারপরে বাসায় 2 দিন ছিলাম। আব্বুর সাথে একটাও কথা বলিনি। আপুর সাথেও কথা বলতে গেলে অপমান করে তাড়িয়ে দিত। অনেক কষ্ট হতো, তাও কিছু বলতাম না। তারপর থেকে আপু, ইরাপু আর আব্বুর সাথে এদের 1.5 বছরের মধ্যে কখনো তেমনভাবে কথা বলিনি। পড়াশোনা করেছিলাম ভালো করেই, এবং জিপিএ 5ও পেয়েছি। ভাবলাম বাইরে কোথাও যাব, কিন্তু গেলাম না। আবার আগের কলেজেই ভর্তি হলাম। এখানের পড়াশোনার মান ভালো, তাই এখানে আবার ভর্তি হয়ে গেলাম। শুয়ে শুয়ে কাজ করছি, কেমন ঘুম ঘুম পাচ্ছে, তাই ঘুমিয়ে পড়লাম। আচ্ছা, আকাশ ওই রকম করলো কেন? সেদিনের পর থেকে আমার সাথে, আব্বুর সাথে আর ইরার সাথে কোনো কথা বলে না। আমাদের দেখলে এড়িয়ে চলে। আজকে আমার যে বিয়ে হয়ে তোমার ঘরে চলে এলাম, তাও একবার আমার সাথে দেখা করলো না। হয়তো আমার সাথে কথাও বলতো, যদি না আমি ওকে ইরার ওই বিষয়গুলো নিয়ে উল্টাপাল্টা কিছু না বলতাম।
আজকে ওর এমন ব্যবহারে অনেক কষ্ট পেয়েছি। আচ্ছা, ওটা নিয়ে মন খারাপ করতে হবে না। দেখো, সব ঠিক হয়ে যাবে। জানি না ঠিক হবে কি না। ও আমার থেকে অনেক বেশি জেদি। আমি কেন যে ওর সাথে এমন করেছিলাম এখন বুঝতে পারছি। সেদিন কত বড় একটা ভুল করেছি। আমার জন্য ওর সাথে রাগারাগি করেছো, তাই তোমার সাথে কথা বলে না। আব্বু ওকে মেরেছে, তাই কথা বলে না। কিন্তু ইরা আবার কি করলো যে ওর সাথে কথা বলে না? ওই তো সব নষ্টের গোড়া। ওর জন্যই সেদিন আব্বু ওর সাথে বেশি বেশি করেছে। তারপর আপু সব বলল। সব শুনে নাজমুল ভাই একটু চুপ থেকে বলল, আচ্ছা, ওগুলো নিয়ে মন খারাপ করতে হবে না। চলো, আমরা আমাদের কাজ করি। হুম, অনেক লজ্জা লাগছে। সকালে আম্মু ডাকে ঘুম ভাঙলো। ঘুম ঘুম চোখে বললাম, আম্মু আর একটু ঘুমাতে দাও না। আমি তোমার আম্মু না শোনা? এমন কথা শুনে তাড়াতাড়ি উঠে বসলাম। আমার এমনভাবে ওটা দেখে ইরা আপু হাসতে শুরু করলো। কিছু না বলে ফোন হাতে নিয়ে দেখি সকাল 8টা বাজে। তাই কিছু না বলে বিছানা থেকে উঠে ব্যাগ থেকে ব্রাশ আর পেস্ট বের করে ব্রাশ করতে করতে ওয়াশরুমে চলে আসি। তারপর ফ্রেশ হয়ে রুমের ভিতরে এসে দেখি ইরাপু আমার ফোন টিপছে। গিয়ে ফোনটা কেড়ে নিয়ে বললাম, হাউ ডেয়ার ইউ! আমার ফোন ধরার সাহস কী করে হয় আপনার? বেরোন আমার রুম থেকে। তোর গলায় দেখে অনেক আওয়াজ হয়েছে, সেদিনের জন্য সরি। কথার কোনো রিপ্লাই না দিয়ে ব্যাগ গোছাতে লাগলাম। কি আর গোছাবো, আছে তো কয়েকটা। পোশাক নিয়ে ওয়াশরুমে চেঞ্জ করে ব্যাগ নিয়ে নিচে এলাম। পিছনে পিছনে ইরা আপু এলো। ইরা কিছু বলতে গিয়েও বলতে পারছে না। নিচে আসতেই আম্মু বলল, না খেয়ে চলে যাবি? খেয়ে যাব। ব্যাগটা সোফায় রেখে খাবার টেবিলের কাছে এসে একটা চেয়ার টেনে বসলাম। আম্মু খাবার দিতেই হালকা খেয়ে উঠে বললাম। আব্বুর দিকে তাকিয়ে দেখি এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি কিছু না বলে বাসা থেকে বেরিয়ে এলাম। তারপর নানার বাসায় চলে আসি। না, যাব না। আচ্ছা, আমি বের হব, এক জায়গায় ঘুরতে যাব, আপনারা তাহলে যায়েন। আরে মামি, তুমি তোমার কাজ করো না? তোমার কত কাজ পড়ে আছে, তা না করে তুমি কি না আমার সাথে বকবক করছো? যাই, আমি একটু পিচিটার সাথে খেলা করে বের হই। মামি আর কিছু বলার আগে রুমে এসে পিচি মামাতো বোনের সাথে একটু খেলা করে বন্ধুদের ফোন করে ডেকে বাসা থেকে বেরিয়ে এলাম। আমার আর মোরা দুই বোন এবং তাদের একটা ভাই মাত্র। মামা ছোট, মামা মামি দুজনেই অনেক ভালো। একটা পিচি মামাতো বোন আছে, এবার 5 বছর বয়স হলো। পিচ্চি আবার আমি বলতেই পাগল। তারপর বন্ধুদের কাছে এসে সবাই মিলে বাইক নিয়ে ঘুরতে বের হলাম। দুপুরে কিরে দুলাভাই, বিড়াল মারতে পেরেছে? হুম, আকাশকে দেখছি না যে। ও আসলে তো দেখতে পারবি। সকালে আবারও তোর মামার বাসায় চলে গেছে। কি থেকে যে কি হয়েছিল, ওই কুত্তিটার মাথার মধ্যে যে কি কি ঘোরে, ওইসব বলার কি ছিল? অন্য কিছু বলতে পারতি। আপু লাগছে তো, ছাড়ো, কান ছাড়ো না। ইচ্ছে করছে তোর চুলগুলো টেনে ছিঁড়ে ফেলি। ডাইনি, শাকচুন্নি, পেতনি, ভূতনি, সব কিছু তোর জন্য হয়েছে। আরে ও সব কিছু গন্ডগোল করেছে, আবার ওকে ঠিক করার দায়িত্বও দিয়েছে। যদি না পারে তাহলে ওর আব্বু ওর অবস্থা খারাপ করবে। গতকাল যে থাপ্পড় খেয়েছে না, থাপ্পড়টা কেমন ছিল রে, মিষ্টি না তেতো? মেজো আব্বুর কাছে একবার থাপ্পড় খেয়ে দেখিও, তাহলে বুঝবে কেমন লাগে। আব্বুর কাছে কখনো মার খেয়েছো কিনা বলতে পারবো না, কিন্তু এই কুত্তার জন্য খেতে হয়েছে। খুব ভালো হয়েছে ইরা। আমার কি মনে হচ্ছে জানিস? কি মনে হচ্ছে শুনি? তোর আব্বু তোকে আকাশের গলায় ঝোলাবে। পাগলের মাথা খারাপ, ওইরকম ঘাড়তারাকে ভুলেও বিয়ে করব না। বাপ রে বাপ, আজকে সকালে এমনভাবে তাকাচ্ছে মনে হচ্ছিল চোখ দিয়ে গিলে খাবে। আর গতকাল রাতে তো তোকে মেরেই দিত, কিন্তু মারতে গিয়েও মারলো না। আচ্ছা যাই হোক, ওকে ফোন দে। আমি কেন দিব? তুমি দাও। কখন কোন নাম্বার ওর অন থাকে কে জানে। আশা, তোর চোখে পানি কেন? কষ্ট হবে না বল? একমাত্র ভাই, রাগ করে 1.5 বছর ধরে একটাও কথা বলে না। গতকাল আসার সময় আমার সাথে কথা বললো না। এই কুত্তিটাকে কয়েকটা দে, আমার পক্ষ থেকে দে। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। ওই কুত্তিটা ঠিক করে দেবে। না হলে ছোট আব্বু তো ওকে মেরে ঠিক করে দেবে। বন্ধুদের সাথে ঘোরাঘুরি করে বিকেলে বাসায় চলে আসি। দেখি এখনও মামিরা আসেনি। বাসার চাবি যেহেতু আছে সেহেতু কোনো চিন্তা নেই।
তালা খুলে বাসার ভিতরে এসে ফ্রেশ হয়ে রুমে এলাম। এসে ফোনে গেম খেলতে শুরু করলাম। বেশ কিছুক্ষণ পরে মামা এলো। এভাবে 10 দিন গেল। এখন আমার সব কিছু নিয়ে বাসায় চলে যাব। যেই ভাবা সেই কাজ। আমার এখানে যা যা ছিল সব কিছু নিয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে একটা অটো নিয়ে বাসায় চলে আসি। পিচ্চিটাকে অনেক মিস করব। মনটা খারাপ হয়ে গেল। বাসার ভিতরে আসতেই দেখি আব্বু আম্মু আপু আর দুলাভাই বসে আছে। আমাকে দেখে আপু আমার কাছে উঠে এলো। এসে বলল, কেমন আছিস? পাশ কাটিয়ে যখন আসতে যাব তখন আপু আমার সামনে এসে দাঁড়ালো। আম্মু, আমার সামনে থেকে তোমার মেয়েকে সরতে বলো, নাহলে কিন্তু যেমনভাবে এলাম সেভাবে আবার চলে যাব। আমার কথা শুনে আপু আমার সামনে থেকে সরে গেল। ওখান থেকে রুমে চলে এলাম। এসে ব্যাগ রেখে মাথায় হাত দিয়ে মাথা নিচু করে বিছানায় বসে রইলাম। কারো উপস্থিতি টের পেয়ে মাথা তুলে তাকিয়ে দেখি আম্মু আর আপু। আপুর দিকে তাকিয়ে দেখি চোখে পানি। আপুকে শোনা বলে আমার পায়ের কাছে বসতে গেলে পা সরিয়ে নিলাম। আরে, আপনি কি করছেন? উঠেন। আমাকে ক্ষমা কর, তোর এমন ব্যবহারে অনেক কষ্ট হচ্ছে। প্লিজ ভাই, আমাকে ক্ষমা করে দে। প্রয়োজনে তোর পা ধরছি, কিন্তু তুই এমন ভাবে থাকিস না প্লিজ। আমি কি বলবো বুঝতে পারছি না। আমি কি ভালো আছি নাকি? এই অভিমান কষ্ট ভেতরটাকে কুড়ে কুড়ে খাচ্ছে। আমার কষ্ট হয়, বিশেষ করে সেদিনের কথা মনে পড়লে। আমার দিকে তাকালাম, দেখি ওনার চোখেও পানি। অনেক বড় অপরাধ করেনি যে ক্ষমা করা যাবে না, কিন্তু আমাকে সবাই মিলে অনেক আঘাত দিয়েছিল, যেটার কথা মনে পড়লে বুকের ভেতরটা কেঁপে ওঠে। সেদিন মনে অনেক কষ্ট পেয়েছিলাম। আম্মু আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, কোনো কিছু বলছেও না। ওখান থেকে সরে বসলাম। যখন উঠতে যাব তখন আপু আমার হাত ধরে বলল, আমাকে ক্ষমা করবি না? জানিস অনেক কষ্ট হয়। 1.5 বছর তুই আমার সাথে কথা বলিস না, আমাকে একটা বারো আপু বলে ডাকিস না, আমার সাথে একটা বারো কথা বললো না। আমাকে আপু বলে ডাক, প্লিজ বল না। চুপ করে বসে আছি। একটু চুপ থেকে বললাম, আচ্ছা ঠিক আছে, এবার ওঠো। আপু কপালে একটা চুমু দিয়ে উঠে জড়িয়ে ধরলো। একটু জড়িয়ে ধরে ছেড়ে দিয়ে বলল, আর কখনো এমন হবে না, গড প্রমিস। আর সুযোগ পেলে তো করবে। এখন তো শ্বশুর বাড়িতে চলে গেছো, এ বাসায় থাকবা কদিন? এখন এই বাসায় আমি একাই রাজত্ব করব। আমার কথা শুনে আপু চোখের পানি মুছতে মুছতে হেসে উঠল। আম্মু চোখের পানি মুছে চলে গেল। তোর শয়তানিগুলো কত মিস করেছি জানিস। আচ্ছা, আমি একটু বিশ্রাম নিব। আচ্ছা তুই তাহলে শুয়ে পড়, পরে তোর সাথে জমি আড্ডা হবে। আপু চলে যেতে আমি শুয়ে পড়লাম। চুপ করে ফোন টিপতে লাগলাম। ফোন টিপাটিপি করতে করতে কবে যে ঘুমিয়ে গেছি বলতে পারবো না। কয়েক ঘন্টা পরে কারো ডাকাডাকিতে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে দেখি আপু আর দুলা ভাই। বলো। উঠ, খাবি না? উঠছি। উঠে ফ্রেশ হয়ে রুমে এলাম। দেখি এখনও দুলা ভাই আর আপু বসে আছে। ভাইয়া সরি, আপনাকে ওভাবে মারার জন্য। ওটা সমস্যা না। আর এখন শালাবাবু বললেও রাগ করবে না তো? না, আচ্ছা চলেন নিচে যাই। তারপর উঠে সবাই মিলে নিচে চলে এলাম। নিচে আসতেই আবু বলল, আমাকে ক্ষমা করবি না? আপু খাবার উঠিয়ে দিল। যখন খেতে যাব তখন আপু বলল, দাঁড়া, আমি তোকে খাইয়ে দিচ্ছি। হয়েছে, আমাকে এত ভালোবাসা দেখাতে হবে না। এখন তোমার পরকে দেখাও। চুপ কর, আর নে হাঁ কর। আপু খাইয়ে দিতে লাগলো। খেতে খেতে বললাম, আমাকে এমনভাবে খাইয়ে দিতে দেখে ভাইয়া কেমন হিংসা নজরে দেখছে। ভাইয়াকেও খাইয়ে দাও। আমার কথা শুনে আপু আর ভাইয়া তো সেই লজ্জা পেয়েছে। ওটা ওদের ফেস দেখেই বোঝা যাচ্ছে। তুই কিন্তু মার খাবি, বাজে কথা কি তা কস। আচ্ছা আর বলবো না। তারপর খাওয়া দাওয়া শেষ করে আর আব্বুকে উদ্দেশ্য করে বললাম, আমাকে শাস্তি দেওয়ার ফল হাড়ে হাড়ে টের পেয়েছেন তো? বাপ শের তো ছেলের সোয়াশের। কেউ আর কিছু বলার আগেই রুমে চলে আসি। বসে বসে ফোন টিপছি। তখন রুমে কেউ আসলো। দরজার দিকে তাকিয়ে দেখি হীরা আপু। আস্তে আস্তে ওর কাছে গিয়ে নরম গলায় বললাম, সরি, এবার আমাকেও ক্ষমা করে দে। আমার কথা শুনে সে আমার দিকে ভ্রু কুঁচকে তাকালো। কি হলো, কথা বল। কিছু না বলে উঠে গিয়ে দরজা আটকে দিলাম। হঠাৎ আমার এমন কাণ্ড দেখে হীরা আপু ভয় পেয়ে গেল। ওটা ওর চোখ মুখের অবস্থা দেখেই বোঝা যাচ্ছে। আস্তে আস্তে ওর দিকে এগিয়ে যেতে লাগলাম। আর হীরা আপু এক পা করে পিছনে যেতে লাগলো। তু 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 তু- তুই আমার দিকে এমনভাবে এগিয়ে আসছিস কেন? আমি কিছু না বলে ওর দিকে এগিয়ে গেলাম। একটা সময় হীরার পিঠ দেওয়ালের সাথে ঠেকে গেল। আমি একদম ওর কাছে চলে গেলাম। দেখ, আমি কিন্তু চিৎকার দিব। সমস্যা নেই, কেউ আসবে না।
আর কেউ আসলেও আমাকে কিছু বলবে বলে তো মনে হচ্ছে না। ইরাপুর একদম কাছে চলে আসি। ইরাপুর গরম নিঃশ্বাস আমার মুখে এসে পড়ছে। দেখ, আমাকে ছেড়ে দে। আমি আর কখনো এমন করব না। প্লিজ ভাই, আমাকে ছেড়ে দে। তুই না আমার লক্ষ্মী ভাই, সোনা ভাই। ইরাপু যখন পালাতে যাবে তখন দেওয়ালের সাথে হাত দিয়ে শক্ত করে চেপে ধরলাম। 1.5 বছর আগে যে মিথ্যা অপবাদ দিয়েছিলেন, এখন সেটা আপনার সাথে হবে। প্লিজ আকাশ, আমাকে ছেড়ে দে। আমার এত বড় সর্বনাশ করিস না। প্লিজ ছেড়ে দে। এই চুপ, একদম চুপ, একদম ন্যাকাখান্না করবি না। আমি তোর শরীর নিয়ে বাজে কমেন্ট করেছি, তোকে আমি বাজে প্রস্তাব দিয়েছি, তাই না? সেদিনের জন্য সরি। দেখ, আমাকে ছেড়ে দে। আমার এত বড় সর্বনাশ করিস না। লোকে জানাজানি হলে সমাজে মুখ দেখাতে পারবো না। আমার বিয়ে হবে না। ওর কথা শুনে তো সেই রাগ হচ্ছে। একটা ধমক দিয়ে বললাম, এই তুই থামবি, না গলা চিপে মারবো, না গলা চিপে ধরবো। আমার ধমক খেয়ে তো একদম চুপ হয়ে গেছে। একটা আঙ্গুল ওর ঠোঁটের উপর রেখে আস্তে আস্তে স্লাইড করতে করতে বুকের উপর এসে পেটের কাছে এসে কোমরে চিমটি কেটে ধরলাম। ইরাপুর চোখ বন্ধ করে আছে। ওর ঠোঁট জোড়া কেমন কাঁপছে। ওর ঠোঁট দুটোর এমন অবস্থা দেখে কেমন এক নেশায় ডুবে যাচ্ছি। বেশি কিছু না ভেবে ওর ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে চুষতে লাগলাম। মাঝে মধ্যে রাগে কয়েকটা কামড়ও দিয়েছি। ইরাপু চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। কোনো প্রকার ছোটার চেষ্টা করছে না। হয়তো আমার কাণ্ডেও পুরো হ্যাং হয়ে গেছে, আর চেষ্টা করেও লাভ নেই। আমি তো ওকে শক্ত করে চেপে ধরে আছি, আর ওর উপর অনেক রাগ হচ্ছে। সে রাগে দিলাম একটা জোরে করে কামড়। আমার এমন কামড় দেওয়ায় ব্যথায় কোকিয়ে উঠল। তারপর ওকে ছেড়ে দিয়ে বিছানায় এসে বসে পড়লাম। ক্ষমা? তাও আবার আপনাকে? আমি কখনো আপনাকে ক্ষমা করব না। ওর দিকে তাকিয়ে আছি আর আসছি। ঠোঁটে রক্ত দেখা যাচ্ছে। আমার ঠোঁট অনেক জ্বলছে। মনে হচ্ছে থাপ্পড়ে ওর গালের ওপর কয়েকটা বসিয়ে দিই। উফ, কি চলছে? ঠোঁটে হাত দিয়ে দেখি তো রক্ত বের হচ্ছে কিনা। ঠোঁটে হাত দিয়ে চোখের সামনে ধরতে দেখি রক্ত। কুত্তা, তোকে আমি দেখে নিব। আবার উঠে গিয়ে কোমর ধরে আমার সাথে চেপে ধরে ঠোঁটের দিকে তাকিয়ে বললাম, কি করবেন শুনি? কিন্তু আমি এখন অনেক কিছুই করব। দেখ ভাই, ছেড়ে দে আমাকে। আমি তোর পেছনে আর লাগবো না। প্লিজ ছেড়ে দে। আমার সাথে এমন করিস না। মনে মনে বললাম, 1.5 বছর আমি যে কষ্ট পেয়েছি সে কষ্ট আপনাকে দেব। তারপর ছেড়ে দিয়ে বললাম, যান। আমার কথা শুনে ইরাপু আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কি হলো, এখানে এখনও দাঁড়িয়ে আছেন কেন? যান, আপনাকে দেখলেই মাথায় রক্ত উঠে যায়। কিছু না বলে ইরাপু চলে গেল। ব্যাগ থেকে ল্যাপটপ বের করে কাজে বসলাম। বুকের ভেতর কেমন একটা চাপা কষ্ট হচ্ছে। ঠোঁট অনেক জ্বালা করছে, আর ঠোঁটে রক্তও তো বের হচ্ছে। আমি তাড়াতাড়ি বাসার দিকে যাচ্ছি, তখন আশা আপু বলল, কি রে এরা, কি হলো? এত তাড়াহুড়া করে যাচ্ছিস কেন? কিছু না আপু। তোর ঠোঁটে কি হয়েছে? ওই কুত্তা ধাক্কা দিয়েছিল, যার ফলে মুখের উপর পড়ে গিয়ে কেটে গেছে। আচ্ছা যা যা, তাড়াতাড়ি পরিষ্কার করে নে। সমস্ত রাগ তোর ঠোঁটের উপরেই উঠাবে, তাই ওর থেকে দূরে দূরে থাকিস। সত্যিটা জানতে পারলে কী যে হবে কে জানে। শালা কসাইয়ের বাচ্চাকে তো দেখে নেব। আপু আর কিছু বলল না, তাই বাসায় চলে আসি। খাবি না? বড় আব্বুদের বাসায় খেয়েছি। আচ্ছা, আমি ঘুমাবো, বাই। শুয়ে শুয়ে কিছুক্ষণ আগের ঘটে যাওয়া ঘটনার কথা মনে পড়তেই লজ্জা লাগছে। চোখের সামনে বারবার ওইটা ভাসছে। ইস, কি করছিল তখন? শরীরের ভেতর কেমন শিহরণ বয়ে যাচ্ছিল। কিন্তু কুত্তাটা ঠোঁট কামড়ে বরবাদ করে দিয়েছেন। আজকে অনেকটা রাত হয়ে গেল, কিন্তু ঘুম আসছে না। আজকে কেন এমন হচ্ছে বুঝতে পারছি না। মনের ভেতরটা কেমন ছটফট করছে, কিছুই ভালো লাগছে না। একবার বিছানায় শুয়ে পড়ছি তো আবার উঠে রুমের ভেতর হাঁটাহাঁটি করছি। আল্লাহ, আজকে এমন কেন হচ্ছে? রাত যখন 2টা তখন চোখে ঘুম ঘুম ভাব, তাই দেরি না করে ঘুমিয়ে পড়লাম। সকালে আপুটাকে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে বললাম, কি হয়েছে? এত সকালে ডাকাডাকি করছো কেন? ওঠ ভাই, অনেক বেলা হয়েছে। আর আজকে না তুই কলেজে যাবি? হুম, উঠছি। উঠবি না পানি দিয়ে আসবো? দূর যাও তো। দাঁড়া, পানি নিয়ে আসছি। লক্ষ্মী বোন আমার, রুম থেকে একটু যাও, শান্তি মতো ঘুমাতে দাও। আচ্ছা, তুই পড়ে পড়েই ঘুমা কুত্তা। আবু রাগ দেখিয়ে চলে গেল। আর একটু শুয়ে থেকে উঠে পোশাক নিয়ে ওয়াশরুমে আসি। ফ্রেশ হয়ে রুমে এসে দেখি ইরাপু বিছানায় বসে আছে, ঠোঁট ফুলে ঢোল হয়ে আছে। ওকে রুমে দেখে রেগে ওর দিকে তাকালাম।
কিন্তু মনে মনে অনেক হাসি পাচ্ছে। কুত্তা, তোর জন্য রাতে ঘুমাতে পারিনি। কিছু না বলে রুম থেকে বেরিয়ে খাবারের জন্য নিচ্ছিলাম। আম্মু খাবার দাও। তারপর সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া শেষ করে রুমে এসে দেখি এখনও হিরাপু আমার রুমেই বসে আছে। আপনি আমার রুম থেকে বের হন, আমি চেঞ্জ করব। পাশের রুমে গিয়ে চেঞ্জ করে আয়। আর রাগে ওর দিকে তাকালাম। আস্তে আস্তে ওর দিকে এগিয়ে গেলাম। আমার যাওয়া দেখে বিছানা থেকে উঠে আমার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। ওর এমন আশা দেখে বুকের ভিতর ধুকপুক শব্দ শুরু হয়ে গেছে। হার্টবিট 3 গুণ বেড়ে গেছে। জানি না কুত্তাটা এসে কি করবে। এর এগুলো এত ভালো লাগছে কেন? তাহলে কি আমি ওর প্রেমে পড়েছি? কি জানি, হবে হয়তো। হিরাপুর কাছে গিয়ে শক্ত করে ওর হাত ধরে টানতে লাগলাম। কুত্তা ছাড়, অনেক ব্যথা করছে, প্লিজ ছাড়, লাগছে অনেক। রুম থেকে বের করে দরজা আটকে দিয়ে বিছানায় বসে পড়ি। একটু বসে থেকে তারপর চেঞ্জ করে নিলাম। কুত্তাটা যে কিনা জোরে চেপে ধরেছিল, বাপরে বাপ, এখনো হাত ব্যথা করছে। আকাশের রুমের সামনে থেকে আশাপুর রুমের সামনে এসে বললাম, আসতে পারি?